This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আমাদের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র রয়েছে, আমাদের সঙ্গে কথা বলবো তার সঙ্গে আমাদের প্রতিনিধি। সুমন, একটা কথা বলো, এই যে উত্তর পূর্বের রাজ্যের সঙ্গে বাণিজ্য পথ খোলার কথা বলছেন ইউনূস, কেন বলছেন? দেখো, কিছুদিন আগে যদি তুমি চলে যাও, বাংলাদেশের যে পরিস্থিতি কিছুদিন আগে গোটা ভারতবর্ষ থেকে শুরু করে গোটা পৃথিবী দেখেছে যে তারা সেভেন সিস্টার দখল করতে চায়, তারা কলকাতা দখল করতে চায় 4 দিনের মধ্যে। আর আজকে ইউনূসের বক্তব্য দেখো, একেবারে 180 ডিগ্রি ঘুরে ভারতের বাণিজ্য সরাসরি বাংলাদেশের ওপর দিয়ে সেভেন সিস্টারে যাবে। সেভেন সিস্টার নাকি খারাপ অবস্থায় রয়েছে। এই যে ইউটার্নটা কেন নিচ্ছেন ইউনূস? প্রশ্ন কিন্তু এখানে, কারণ বাংলাদেশের এই মুহূর্তে আর্থিক যা অবস্থা, ইউএস এইড বন্ধ হয়ে যাওয়ার পর যেভাবে একের পর এক প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে, সব মিলিয়ে আর্থিক দুরবস্থা যে বাংলাদেশকে গ্রাস করতে বসেছে, এটা কিন্তু ইউনূস সাহেব খুব ভালো করে বোঝেন। আর যে কারণে গতকাল তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে ভারত, নেপাল, ভুটান সকলের সাথেই বাংলাদেশ সমুদ্র বন্দর যেমন খুলে দেবে, পাশাপাশি বাংলাদেশের ওপর দিয়ে সেভেন সিস্টারে যাতায়াত তারা কিন্তু খুলে দিতে চাইছে। বাণিজ্যের স্বার্থে দুই দেশের বাণিজ্য হবে। তো এটা কি ইউনূস আগে জানতেন না? কারণ হাসিনা তো এই কাজটাই করতেন। তাহলে হাসিনার বিদায় হলো, তারপর মৌলবাদ সক্রিয় হলো, কট্টর মৌলবাদীরা গ্রাস করে নিল বাংলাদেশকে। একের পর এক প্রাক্তন সেনাকর্তারা তারা গিয়ে বাংলাদেশের হয়ে সেভেন সিস্টার দখল করবেন, কলকাতা দখল করবেন। তারপর ইউনূসের এই ইউটার্ন, ফলে কোথাও যেন আর্থিক আগামী দিনে চরম দুরবস্থায় পড়তে চলেছে বাংলাদেশ, এটা ইউনূস আন্দাজ করতে পেরেছেন। আর যার জেরেই এই মুহূর্তে বাণিজ্য খুলে দিয়ে, রাস্তা খুলে দিয়ে একটা সামাল দেওয়ার চেষ্টা করছেন। একদমই, অর্থাৎ চাপে পড়ে ইউনূসের খানিকটা ইউটার্ন। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। তবে চাপ তো ঘরেও রয়েছে নির্বাচন নিয়ে, ভোট নিয়ে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। বিস্ফোরক অভিযোগ বিএনপির মহাসচিব রিজভীর। ভোটের ময়দানে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি। সম্ভবত নতুন দলের প্রধান হচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। নিরপেক্ষ নির্বাচন না হলে আরও একটা গণ আন্দোলন হবে, হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমের। সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সায়ন্ত, কি বুঝছো, পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? দেখো, পরিস্থিতি যেটা এগোচ্ছে যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে তাকে কিন্তু যে কোনোভাবে হোক ফেলতে চায় বিএনপি। আর বিএনপি যে এটাই চাইছে যে বিএনপি সরকার বাংলাদেশে গঠিত হোক। আর সেই কারণে কিন্তু ইউনূস প্রশাসনের ওপরে বারবার চাপ দেওয়া হচ্ছে। যে ধরনের ঘটনা ঘটছে তাতে কিন্তু জামাতের যুক্ত থাকলেও বিএনপি যে কোনোভাবে তার দায় অস্বীকার করতে পারে না, সেটা আবার মনে করছেন ইউনূস প্রশাসনের কেউ। এই অবস্থায় দাঁড়িয়ে নাহিদের নতুন দল গঠনের কথা বা যে সম্ভাবনা আসছে তা কিন্তু স্বাভাবিকভাবেই ইউনূস প্রশাসনের যথেষ্ট চাপ বাড়িয়েছে। আর এই অবস্থায় যেখানে বারবার করে সীমান্তে সমস্যা, সীমান্তে একের পর এক বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের ঝামেলা, অন্যদিকে নিজের দেশের অভ্যন্তরে একের পর এক আওয়ামী লীগ বা সংখ্যালঘু নির্যাতনের যে ছবি উঠে আসছে তাতে কিন্তু বেকায়দায় পড়েছে ইউনূস প্রশাসন। নাহিদ যদি নতুন দল গঠন করে সেক্ষেত্রে ইউনূস প্রশাসনের অন্যতম স্তম্ভ নাহিদ বেরিয়ে গেলে সেই প্রশাসনকে বিপাকে পড়বে। অন্যদিকে ইউনূস কিন্তু ভারতের হয়ে কিছুটা নরম মনোভাব প্রকাশ করতে শুরু করেছে, সেটা মনে করা হচ্ছে আন্তর্জাতিক মহসূত্রে যে বেকায়দায় পড়েই। আর এই অবস্থায় দাঁড়িয়ে সীমান্ত সমস্যা থেকে শুরু করে ভারতের সঙ্গে কথা বলা বা আজ যে ভারত এবং বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ এর মধ্যে যে আলোচনা শুরু হতে চলেছে, সবকিছু দিয়ে কিন্তু তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। মনে করা হচ্ছে সমস্যা কোথাও সমাধান হবে, ইউনূস প্রশাসন চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। তবে ভারতের পক্ষে এই সুর নরম করে নিজের গদি কি বাঁচাতে পারবেন ইউনূস, এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল।
শান্ত, ধন্যবাদ। এদিকে আবার ভারত বাংলাদেশ সীমান্তে লাগাতার উত্তেজনা, বাংলাদেশি দুষ্কৃতীদের উস্কানি, এপারে অনুপ্রবেশের চেষ্টা, বাধা পেয়ে বিএসএফ এর ওপর হামলা। এই পরিস্থিতিতে আজ দিল্লিতে বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের বৈঠক। 17 থেকে 20 ফেব্রুয়ারি দিল্লিতে 55তম এই বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক। বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার দেওয়া, অনুপ্রবেশ সহ একাধিক বিষয় নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকদের মধ্যে আলোচনা হওয়ার কথা। বৈঠকে থাকবেন ডিজি বিএসএফ দলজিৎ সিং চৌধুরী এবং বিজিবির মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আমাদের প্রশ্ন হচ্ছে যে ডিজি এবং যেখানে আছে তাতে কমন পয়েন্ট হবে এবং সেখানে আমরা বলবো যে আমরা এটা করব, ওনারা বলবেন যে না। কারণ উনি যেটা বলেছেন স্বরাষ্ট্র ওনাদের যিনি অ্যাডভাইজার, যে আমরা বাধা দেব। হ্যাঁ, তোমরা বাধা দেবে যদি আমরা আমাদের যে নির্দেশ কিংবা নিয়ম কিংবা আইন কিংবা যে এরিয়াটা রয়েছে সেটা যদি 150 গজের মধ্যে হয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা কাঁটাতারের বেড়া দেব, যে এখানটায় ওরা এই জায়গাটায় কাঁটাতারে বেড়া দিতে আমাদের যথেষ্টভাবে চেষ্টা করবে, ইনস্টিগেট করে ইন্টিমিডেট করে, যাতে আমরা এর উপরে কোনো ফার্ম অ্যাকশন নেই, যেটা ওরা চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা ওই জায়গাটা কাঁটাতার দেব, তিনি যেই বলুন না কেন, তিনি তার রাজ্যে যেটা বলছেন সেটা তাদের ব্যাপার, আমরা এটা করবো। এবং আই অ্যাম শিওর যে আমাদের ডিজিবিএস যিনি গেছেন তিনি এই ব্যাপারটায় যথেষ্ট ইয়ে দেবেন। আজ দিল্লিতে বিএসএফ এবং বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক। ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় যে উত্তেজনা ছড়িয়েছে তার সমাধান সূত্র বৈঠক থেকে বেরিয়ে আসবে বলে আশা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের। ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসেছিলেন এই দুই দেশের নেতা। সেখানেই বিএসএফ এবং বিজিবি ডিজি পর্যায়ের বৈঠকের বিষয়টি উত্থাপিত হয়েছিল বলেও জানানো হয়েছে বাংলাদেশের তরফে। এখন পরিস্থিতি অনেকটা জটিল হয়ে গেছে, অর্থাৎ বিজিবি বা বিএসএফ দুজনে যদি আলোচনাও করে, বাংলাদেশের আভ্যন্তরীণ এই বেআইনি সরকার তারা কিভাবে এটাকে কার্যকর করবে সেটা তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। বিজেপি যেভাবে আমরা ছবিগুলো দেখলাম বিগত কয়েকদিন, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য, ভারত বিরোধী বক্তব্য রেখে যেভাবে উত্তক্ত করেছে, অন্তর্বর্তী সরকারের আর কিছু নেই, করার নেই ভারতবর্ষের সঙ্গে বসা ছাড়া। তারা এটা বসবেন এবং যেহেতু এটা নতুন দিল্লিতেই হচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে দায়টা এখন তাদের হয়েছে যে ভারতবর্ষের সঙ্গে বসে সীমান্তে অন্তত শান্তিটা বজায় থাকুক। সীমান্ত এলাকা নিয়ে যখন এত কথা হচ্ছে তখন এই সীমান্তেই আবার আক্রান্ত বিএসএফ। ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে মার খেল বিএসএফ, ভাঙচুর করা হলো বিএসএফ এর গাড়ি। কৃষ্ণগঞ্জ থানা এলাকার মথুরাপুরের ঘটনা, ঠিক কি ঘটেছিল ঘটনা? মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি মহাদেব। এর আগে যেটা জানা গেছিল যে বাংকার উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ফেন্সিডিল উদ্ধার হয়েছিল, যে চিত্র সারা মানুষ দেখেছিলেন। সেই বিএসএফ আরো কিন্তু সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ এলাকাতেই কিন্তু খবর পায় যে প্রচুর পরিমাণে ফেন্সিডিল রয়েছে এবং মাঠের মধ্যে ঘর রয়েছে, যে ঘরে স্যালোমিন বা পাম্প কাজের জন্য সেই পাম্পের ওখানেই ফেন্সিডিল রয়েছে। এমনই খবর পেয়ে যখন ঘটনাস্থলে গেলে বেশ কিছু মানুষ তাদের এবং যারা এই কাজের সাথে যুক্ত এবং মানুষজন তারা কিন্তু ভাঙচুর চালায় বলে অভিযোগ, এবং গাড়ি বিএসএফ এর গাড়ি এবং করা হয়, কর্মীদের মারধর করা হয়। এরপর ঘটনাস্থল থেকে চলে যায় এবং অভিযোগ জানায়, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধন্যবাদ মহাদেব। ফের পুলিশের জালে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাশাপাশি সাইমুদ্দিন শেখ নামে লালগোলার বাসিন্দাকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ সাইমুদ্দিনের সাহায্যে ভারতে প্রবেশ করেছিল বাংলাদেশিরা। এই সম্পর্কে আর কি জানতে পারছি আমরা? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কৌশিক। দেখো, গতকাল রাতে চর বাবুপুর এলাকায় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘোরাঘুরি করে। সেই সময় কিন্তু তাদের সন্দেহ হয় ভগবানগঞ্জ গোলা থানার পুলিশে, এবং তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারে যে তারা রাজশাহীর গোদাগাড়ি এলাকার বাসিন্দা। এবং সেই সময় কিন্তু তাদের সঙ্গে আরেকজনের নাম পায় এবং সাইমুদ্দিন, এবং সেই সাইমুদ্দিন ভারতীয় যে লালগোলার বাসিন্দা দালাল, তিনি কিন্তু এদেরকে ভারতীয় প্রবেশের পর তাদেরকে আধার কার্ড এবং ভোটার কার্ড করে দেবেন বলেছিলেন, এবং সেই মতো কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন 5,000 টাকার বিনিময়ে, এমনটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বিএসএফ সূত্রে। তবে এরপরেই কিন্তু পুলিশ
এদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আজ আদালতে, লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। তবে এর সঙ্গে আরো কয়েকজন জড়িত আছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। সাইমুদ্দিন শেখ শুধু এমন নয়, এর সঙ্গে যারা আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করে দেয় তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত আছে বলে মনে করছে পুলিশ, এবং তদন্তের স্বার্থে তাদের নাম এখনো পর্যন্ত গোপনে রেখেছে। ধন্যবাদ কৌশিক। এবিটি জঙ্গি তারিকুলকে ফের হেফাজতে নিতে চায় রাজ্য পুলিশের এসটিএফ। বহরমপুর আদালতে আবেদন। এবিটি জঙ্গি নূর ইসলাম ও সারিকুলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার জন্যই এই আবেদন। খবর সূত্রে ধৃত দুই জঙ্গি এসটিএফ এর হেফাজতে রয়েছে। তারিকুল এখন জেল হেফাজতে। নূর এবং সারিকুল দুজনেই জেএমবির সঙ্গে জড়িত ছিল। 2013 থেকে 2014 জেএমবিতে থাকার সময় নূর বাংলায় আসে, একাধিক বৈঠক করে। কোথায় গিয়েছিল, কাদের সঙ্গে বৈঠক, সেই সব বিষয় জানতেই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরায় তোড়জোড় এসটিএফ এর। আরও একবার আপনাদের জানাই, এবিটি জঙ্গি তারিকুলকে ফের হেফাজতে নিতে চায় রাজ্য পুলিশের এসটিএফ। বহরমপুর আদালতে আবেদন তাই। এবিটি জঙ্গি নূর ইসলাম ও সারিকুলের সঙ্গে মুখোমুখি বসিয়েই জেরার জন্যই এই আবেদন। খবর সূত্রে এবিটি জঙ্গি তারিকুলকে ফের হেফাজতে নিতে চায় রাজ্য পুলিশের এসটিএফ, কিন্তু কারণ কি জানার চেষ্টা করব। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুজয়। বহরমপুর আদালতে আবেদন করা হয়েছে যারা এদের হেফাজতে। জানা যাচ্ছে যে 2013-14-তে এই তারিকুল, নূর ইসলাম এরা প্রত্যেকেই জেএমবির হয়ে কাজ করতো এবং সেই সময় তারা এ রাজ্যে আসে। নূর এ রাজ্যে এসেছিল, বৈঠক হয়েছিল এবং সেই বৈঠক এবং তার পরবর্তী কর্মকাণ্ড কতদূর এগিয়েছিল, কতদূর সেই জাল ছড়িয়েছিল, এই সম্পর্কিত বিষয়ই তাদের জেরা করার জন্য মূলত তারা মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়। যদিও পৃথকভাবে যখন তাদের জেরা করা হয়েছিল তারা প্রত্যেকেই অস্বীকার করেছিল যে এ রাজ্যে তাদের আসা এবং বৈঠক করেনি, কিন্তু গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে তারা এখানে এসেছিল, বৈঠক করেছিল। তাই মুখোমুখি বসিয়ে সেই তথ্য প্রমাণে নিয়ে দেখেই জেরা করে এর সত্যতা যাচাই করতে চায়। ধন্যবাদ।